একবার গৌতম বুদ্ধ তার কিছু শিষ্যকে সঙ্গে নিয়ে পথ দিয়ে চলেছেন, মানে হাঁটছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। কিছু দূর চলার পর সকলে মিলে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, কিছু দূর চলার পর একজন ব্যক্তি হঠাৎ গৌতম বুদ্ধের উদ্দেশ্যে বেশ কিছু গালিগালজ দেওয়া শুরু করলেন, মানে অন্য একজন ব্যক্তি। তা বুদ্ধদেব এবং তার যারা সঙ্গে ছিলেন সকলেই সেটা শুনছেন, তথাপি তারা এগোতে থাকছেন। সেই ব্যক্তিও গালিগালজ দিতে দিতে তাদের প্রায় সঙ্গে সঙ্গেই এগিয়ে চলেছেন। তা বুদ্ধদেব এবং তার যারা সঙ্গে ছিলেন সকলে অবিচলভাবে হেঁটে যাচ্ছে। ব্যক্তিটি গালির পরিমাণ বাড়াচ্ছেন, তার তীব্রতা বাড়াচ্ছেন, কণ্ঠস্বর আরও বেশি উচ্চগ্রামে নিয়ে যাচ্ছেন। তথাপি গৌতম বুদ্ধ চলছেন অবিচলভাবে, আর তিনি যেহেতু চলছেন তার সঙ্গে যারা ছিলেন তারাও তার সঙ্গেই চলছেন। কিন্তু গৌতম বুদ্ধ এবং তার সঙ্গীদের মধ্যে তো একটা ফারাক আছে। সঙ্গীরা নিজেদের মধ্যে ফিসফাস করে বলা শুরু করেছেন কিছুক্ষণ বাদ থেকে, যখন ওই ব্যক্তি বেশ উচ্চ কণ্ঠে তীব্রভাবে গালিগালজ করছেন তাদের প্রভুকে। তারা বলছেন, প্রভু কি শুনতে পাচ্ছেন না? কিছু বলছেন না কেন? তা বুদ্ধদেব অবিচলভাবে হেঁটে চলেছেন, তারাও তাকে স্মরণ করে হেঁটে চলেছেন। আর যে ব্যক্তিটি গালি দিচ্ছিলেন তিনি আরও বেশি করে গালিগালজ করছেন, আরও তীব্র কণ্ঠে সেটা করছেন। কিছু দূর যাওয়ার পর গৌতম বুদ্ধের যারা সঙ্গে ছিলেন শিষ্যরা, তাদের এবার ধৈর্যের বাঁধ ভাঙছে। তারা তো পারলে এই মারে তো সেই মারে সেই ব্যক্তিকে ধরে, কারণ সেই একজনই ব্যক্তি আর এনারা অনেকেই আছেন সঙ্গে বুদ্ধদেবের সঙ্গে। তা বুদ্ধদেব অবিচলভাবে এগিয়েই চলেছেন। সঙ্গী সাথীরাও বাধ্য হয়ে তাকে অনুসরণ করছে, একইভাবে তার সঙ্গে এগিয়ে চলেছে। খানিকক্ষণ বাদে যখন এই তীব্র গালিগালজ আরও তীব্রতর জায়গায় যাচ্ছে, তখন বাধ্য হয়ে তার ভক্তমণ্ডলী শিষ্যমণ্ডলী বললেন যে, প্রভু আপনি কি এই ব্যক্তি এতক্ষণ ধরে আপনাকে অহেতুক অযথা এত গালিগালজ করছেন, এত কটু কথা বলছেন, আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনি একবার আমাদের পারমিশন দিন, আমরা এই ব্যক্তিকে যথাযথ উচিত শিক্ষা দিই। শান্তভাবে গৌতম বুদ্ধ তাদের বললেন, শোনো একটা গল্প বলি। তা এবার গৌতম বুদ্ধের গল্প, হ্যাঁ, আমার গল্প না। তা বুদ্ধদেব তাদের বললেন, ধরো তোমরা বাড়িতে অতিথি আপ্যায়ন করেছ। অতিথি আপ্যায়ন করলে তোমরা কি করবে? সকলে মোটামুটি একই কণ্ঠে বললেন যে, কেন, অতিথি আপ্যায়নের জন্য যা যা করণীয় সব খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা দিই, যথাযথভাবে করব, যেহেতু অতিথি আপ্যায়ন করেছি। বললো, একদম ঠিক, সেটাই করা উচিত। যেদিন যে সময় অতিথি তোমাদের গৃহে আসার কথা, ধরো যে কোনো কারণেই হোক অতিথি আসতে পারলেন না, হতেই পারে এটা। সকলে বললো, হ্যাঁ হতেই পারে। বললো, তাহলে তোমরা অতিথি সেবার জন্য যে খাদ্য খাবার রন্ধন করেছিলে, প্রস্তুত করেছিলে, সেগুলো নিয়ে গিয়ে নিশ্চয়ই রাস্তায় কোনো জীবজন্তুকে খাইয়ে দেবে অথবা ফেলে দেবে। তার সঙ্গে সঙ্গে শিষ্যকুল ভক্তকুল বলল, না না, এ কি বলছেন আপনি? আমরা কষ্ট করে অতিথি আপ্যায়নের জন্য সব রাধা হয়েছে, রন্ধন হয়েছে, সব ব্যবস্থাদি হয়েছে, সকলে পরিশ্রম করেছে, একটা মূল্য আছে তার, সেটা কেন আমরা বাড়ির বাইরে গিয়ে ফেলে দেবো? বললো, তাহলে কি করবে? লোক কিছু করার নেই, অতিথি যখন আসলেন না, তখন বাড়ির সকল পরিবারের সদস্য মিলেই সেটাকে আমরা গ্রহণ করব, কিছু করার নেই।
বলল একদম তাই। এই কথাটার ফলে শিষ্যরা তখন বুঝে গেলেন যে তাদের প্রভু গৌতম বুদ্ধ কি বলতে চাইছেন। আপনি আমি বুঝেছি কিনা জানি না, কিন্তু শিষ্যরা বুঝে গেলেন। তারা তো তারই অনুগত, তারই শরণাগত, তারা বুঝলেন। এই গল্পটার ফলে গৌতম বুদ্ধ অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইলেন, যে মানুষটা গালিগালোচ করছিল তিনি হচ্ছেন ওই শিষ্যদের মতো যারা অতিথিকে আপ্যায়ন করেছে, করে বিভিন্ন প্রকারের খাদ্য খাবার রান্নাবান্না করছে। এবার অতিথি হচ্ছেন প্রভু গৌতম বুদ্ধ। তা গৌতম বুদ্ধ যদি না যান, তাহলে যে অতিথির জন্য রান্নাবান্না করা হলো সেটা যেরকম শিষ্যরা বলল যে তাহলে তো আমরাই পরিবারের মানুষরা ভক্ষণ করব। তার মানে যে ব্যক্তিটি গালিগালোচ করছিল সেই ব্যক্তিটি অতিথি রূপে গৌতম বুদ্ধকে ধরেছিল। যে গালিগালাজগুলো করছিলেন সেইগুলো তার অতিথি আপ্যায়নের জন্য ধরে নিচ্ছি রান্নাবান্না। তো এবার অতিথি রূপে গৌতম বুদ্ধ যদি তাতে রেসপন্স না করেন, তাহলে তার তৈরি করা ওই যে রান্নাবান্না তো তিনিই খাবেন। মানে গালাগালিগুলো যেহেতু বুদ্ধদেব অ্যাকসেপ্ট করলেন না, রিজেক্ট করলেন, তাহলে তৈরি করা রান্নাবান্নাগুলো তাকেই অ্যাকসেপ্ট করতে হবে। ছোট্ট গল্প, অ্যাকসেপ্ট কোনটা করব, কোনটা রিজেক্ট করব, সেটার ওপরেই কিন্তু আপনার আমার লাইফ দাঁড়িয়ে থাকে। তার কারণ আপনি আমি একটা কথা বলি যে সিদ্ধান্ত আলটিমেট আমরা কী নিই, কিছু অ্যাকসেপ্ট করব কিংবা কিছু রিজেক্ট করব, এই তো সিদ্ধান্ত। অ্যাকসেপ্ট করার পর তো কর্মটা করব, রিজেক্ট করার হয়ে গেলে তাহলে আর কর্মের প্রশ্ন নেই। সুতরাং অ্যাকসেপ্ট আমরা কি করব, যদি আমরা নেগেটিভ কিছু অ্যাকসেপ্ট করি তার মানে আমাকে কর্ম কিন্তু নেগেটিভই করতে হবে। এবার প্রভু বুদ্ধ যদি শিষ্যদের ভক্তদের বলতেন যে না তোমরা গিয়ে একদম চরমভাবে উচিত শিক্ষা দাও, কি করতেন? ঝাঁপিয়ে পড়তেন শিষ্যভক্তরা। ভদ্রলোকের অবস্থা খারাপ হতো, তাতে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হতো, রক্তারক্তি কাণ্ড হতো, নানা রকম হ্যাঙ্গাম, তারপরে সো অন ঘটতো, যা সব নেগেটিভ। আপনার আমার এই যে শরীর আছে, আমাদের আধ্যাত্ম বিজ্ঞান বলছে এই শরীরটা 5টা ভাগে বিভক্ত: অন্নময় কোষ, মনোময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, জ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। একাধিকবার আমি বলেছি অনুষ্ঠানে। আর আধুনিক যুগের সায়েন্স বলছে আমাদের 4টে বডি, এখন অবধি সায়েন্স 4টে বডিকে পেয়েছে মূলত। সেটা হচ্ছে একটা ফিজিক্যাল বডি, একটা ইমোশনাল বডি, একটা মেন্টাল বডি, আর একটা কেমিক্যাল বডি। একটা বডির সন্ধান এখনও আধুনিক বিজ্ঞান করে চলেছে, যা আমাদের শাস্ত্র অনুযায়ী, আধ্যাত্ম বিজ্ঞান অনুযায়ী যাকে বলা হয় আনন্দময় কোষ। অ্যাকচুয়ালি আমরা এই যে ভাবে কোনটা? আমাদের এই খোপড়িটা। এই খোপড়ির যে কানেকশনসগুলো আছে, আমরা কেউ প্রচণ্ড চিৎকার করলে, নেগেটিভ ভাবলে, কোনো কিছু নেগেটিভ কাজ করলে, সেটা নেশা হতে পারে, মারামারি হতে পারে, অন্যরকম কিছু দুষ্কর্ম হতে পারে, আমরা অ্যাকচুয়ালি ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বলি, মাথার তারটা কাটা আছে। এটা খুব কমন টার্মোলজি আমাদের, অ্যাকচুয়ালি ঠিক। আমাদের এই ব্রেনের যে ওয়্যারিংগুলো আছে, বলি ওখানে কিছু নেগেটিভিটি আছে। অ্যাকচুয়ালি ব্রেন পাওয়ার সকলের, আইনস্টাইন থেকে আমার আপনার সুবর্ণাদি সকলেই 25%, আর মাইন্ড পাওয়ার আমাদের 75%। এবার মাইন্ড অ্যাকচুয়ালি বার্তা দেয় ব্রেনকে, 25% সেটাকে অ্যানালিসিস করে আমাদের প্রাণময় কোষে পাঠিয়ে দেয়, যেটা দিয়ে আমরা এই যে অন্নময় কোষ, মানে আপনার আমার যে বাহ্যিক দেহ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যেটাকে সবসময় গ্রহণ করছি, কেবল খাদ্য খাবার অন্নই নয়, সেটা দিয়ে আমরা কাজ করি।
এবার আমরা যখনই কিছু নেগেটিভ নিই, অ্যাকসেপ্ট করি, যেটাকে অ্যাকচুয়াল রিজেক্ট করার কথা, তখনই আমাদের জীবনে যাবতীয় বিফলতা, অসফলতা, আমাদের দুঃসহ কষ্ট, বেদনা, যন্ত্রণাগুলো আসে। আর জ্যোতিষশাস্ত্র অ্যাঙ্গেলে যদি আমরা দেখি যে যেটাকে রিজেক্ট করার কথা কারা অ্যাকসেপ্ট করে, সেই হিসেবে সবথেকে বেশি নেগেটিভিটি যাদের জন্ম ছকের 4th হাউসে আছে, যাদের চন্দ্রমা খুব পীড়িত অবস্থায় আছে, চন্দ্র সাধারণভাবে অষ্টমে কিংবা দ্বাদশে বা নিচস্থ অবস্থায় আছে, এবং শনি কিংবা কেতুযুক্ত অবস্থায় যখন থাকে, এবং 4th হাউসে যদি কেতুর অবস্থান থাকে, চন্দ্র যদি থাকে, এবং চন্দ্র যদি কেমদ্রুম যোগে ভেসে থাকে, সব থেকে বেশি ভিভারিং মাইন্ড আমাদের তৈরি হয়। অর্থাৎ আমাদের যে মাইন্ড পাওয়ার, সেখানে কোনটা আমরা অ্যাকসেপ্ট করব আর কোনটা রিজেক্ট করব, এটা আমরা ডিসিশন নিতেই পারি না। সর্বদা আমাদের মন কোনো কিছুতে ফার্স্ট রিয়্যাক্ট করে তার নেগেটিভিটিটা নিয়ে নেওয়ার পরেই সেই নেগেটিভ মাইন্ডসেটের মধ্যে সেই মানুষটা তখন চলে যায়। আর এই চন্দ্র যদি জন্মছকে নেগেটিভ অবস্থায় থাকে, চন্দ্রকেতু গ্রহণ দোষে থাকতে পারে, চন্দ্র শনি পুনর্বুযোগে থাকতে পারে, চতুর্থে কিংবা অষ্টমে বা দ্বাদশস্থ চন্দ্র কোনো শুভগ্রহের প্রেক্ষা ছাড়া থাকতে পারে। এর সঙ্গে অ্যাডিশনাল যদি কারুর মূলত জন্ম ভার্গো এবং ক্যাপ্রিকন সানসাইনে হয়, মূলত ভার্গো সানসাইনে হয়, যে কোনো ডেটে জন্মান আপনি 1 থেকে 9, তাদের একটা ইমেন্স পাওয়ার থাকে কোনো কিছু হোল্ড করার। সুতরাং যখন আপনি কোনো গোডাউনে মাল ঢোকাচ্ছেন, তখন গোডাউনটা জানে না ওই গোডাউনে কী মাল ঢুকবে। গোডাউনস মিনস গোডাউন। সেখানে গাড়িও থাকতে পারে, সেখানে টিভি, ফ্রিজ, কম্পিউটারও থাকতে পারে, সেখানে নর্মাল যে কোনো ফার্নিচারের জিনিস থাকতে পারে। গোডাউন মিনস চাল, ডাল, তেল, নুন যা কিছু থাকতে পারে, সবগুলোকে আমরা কি বলি? গো ডাউন, গো অ্যান্ড ডাউন। এবার সেই গোডাউনটা এই ভার্গো সানসাইনের লোকেদের, মূলত তার সঙ্গে কিছুটা ক্যাপ্রিকন, তাদের গোডাউনটা খুব ভালো হয়। তারা খুব ভালো অ্যাকসেপ্ট করতে পারে যে কোনো কিছু।